এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1,00,000 পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। ছায়া করি। স্যার বুকটা হু হু করে ওঠে। নীলা এসে পাশে দাঁড়ায়। ভাইয়া তোকে খুব ভালোবাসে, কেন মেনে নিচ্ছিস না? সব জেনেও বলছিস কেন মেনে নিচ্ছি না? আদতে অরূপটাই মেন কারণ তো? কখনো ভালোবেসেছিস নাকি শুধু দায়বদ্ধতা? ছায়া থমকায়। নীলা, মিথ্যে বলেছি? হ্যাঁ তুই মিথ্যা বলছিস। অভিক ভাইয়া আর প্রাণ ভাইয়া আমাকে আর মেঘাকে ডেকেছিল। অভিক ভাইয়ার সাথে মেঘার কথা কাটাকাটি হলেও তাদের আলাদা একটা টান আছে, লক্ষ্য করেছি। আমার মনে হয় তারা একজন আরেকজনকে পছন্দ করে। প্রাণ ভাইয়া আমাকে তোর বিষয়ে সব জিজ্ঞেস করেছিল, কিন্তু তুই আমাদের ওয়াদা দিয়ে রেখেছিস, তাই চাইলে কিছু বলতে পারিনি। শুধু এইটুকু বলেছি কেউ ছিল তোর জীবনে। ছায়া অবাক নয়নে চায় নীলার সাথে। তারা চাইছেটা কি? ভাইয়ার সাথে অন্যায় হচ্ছে ছায়া। আমি আর মেঘা তোর ভালো চাই। তুই অনেক কিছু জানিস না। তোর মনে আছে একবার কতগুলো বখাটে তোকে দেখে সিটি বাজিয়েছিল? তারা কিন্তু 3rd ইয়ারের স্টুডেন্ট ছিল। ভাইয়া ওদের কিন্তু মেরেছিল অনেক। তারা আর আমাদের সামনে কখনো পড়েনি। দিন নেই রাত নেই বাড়ির সামনে এসে দাঁড়িয়ে থাকতো ভাইয়া। ঝড়ঝাপটা উপেক্ষা করে তোর অপেক্ষায় থাকতো, তোর খেয়াল রাখতো। ক্যান্টিনে ভালো খাবারটা যাতে তোকে দেওয়া হয় সেটাও ভাইয়ার নির্দেশ দিয়েছিল। এরকম অহরহ ঘটনা আছে যার তোর অজানা। ছায়া মাথা চেপে ধরে। তার মাথায় যন্ত্রণা হচ্ছে। বুকের ভেতরে যন্ত্রণারা ক্রমশ যেন মস্তিষ্ক দখল করে ফেলছে। ছায়ার চোখের অশ্রুরা বাঁধ ভাঙে। আজ সে শেষ করবে এই ভালোবাসা খেলা। গায়ে ওড়না জড়িয়ে সে যায় তার বাড়ির বাইরে। তার বাড়ির নিচে কেউ অপেক্ষা করছে। তার সাথে আজ বোঝাপড়া আছে অনেক। আমি আপনাকে বিশ্বাস করেছিলাম ছায়া করি। মানে? আপনি আপনার পুরনো প্রেম ভুলতে পারেননি, তাই না? কি সব বলছেন? অরণ্য কিছু ছবি ছায়ার দিকে বাড়িয়ে দেয়। ছায়া অরণ্যের হাত থেকে ছবিগুলো নিয়ে যা দেখে তাতে তার উপর যেন বজ্রপাত ঘটে। ছায়া হতবাক হয়ে যায়। সে কেবল ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকে। হাত থেকে ছবিগুলো পড়ে যায় নিমেষেই। তার মনে তৈরি হয় ঘৃণা। আপনার বিষয়ে জানতে গিয়েছিলাম আশুগঞ্জ। আপনার পুরনো প্রেমিক আমাকে এইগুলো উপহার দিল। ছায়ার ভিতর থেকে যেন সব উল্টে আসছে। নাকে আসছে বিশ্রী উৎকো এক গন্ধ। অরণ্য কি নেশা করেছে? ছায়া অরণ্যের দিকে তাকায় ভালো করে। অরণ্য টলছে শুধু। তার চোখ দুটো খুব লাল, অস্বাভাবিক শ্বাস প্রশ্বাসের গতি। চুলগুলো উস্কো খুস্কো। শার্টের উপরে 2টা বোতাম খোলা, শার্টের অর্ধেক পিন খোলা। চোখ দুটি খোলা খোলা, নিভু নিভু। সে কি কেঁদেছে? পুরুষরা বুঝি কাঁদে? কি ভাবছেন আমি মদ খেয়েছি নাকি? হ্যাঁ খেয়েছি আমি মদ, কিন্তু মদের নেশা আমাকে নেশাক্ত করতে পারিনি যতটা না আপনি করেছেন। নেশাময়ী মানবী, কি অপরাধ ছিল আমার? আপনি কোনো অপরাধ করেননি। এই ছবিগুলো আপনি সত্যি ধরে নিয়েছেন? মিথ্যে ধরতে বলছেন? দেখুন তো, আহান আপনার বুকে মাথা দিয়ে রেখেছে, আপনি তাকে আঁকড়ে ধরে রেখেছেন। আহা, কত ভালোবাসা। স্যার মনে পড়ে এটা সেই দিনে তোলা। তবে কি কেউ ষড়যন্ত্র করছে? এর পেছনে আহান ছাড়াও আরো কেউ আছে যে এই ছবিগুলো তুলেছে, আর এমন ভাবে তুলেছে যা একেবারে বাস্তব মনে হচ্ছে। মনে হচ্ছে তাদের খুব ঘনিষ্ঠ মুহূর্তের ছবি। স্যার মাথায় ব্যথা হয়, চোখ হয় ঘোলাটে। মনে পড়ে সেই দিনের গায়ে কাটা দেওয়া মুহূর্তের কথা। স্যার কানে ভাসে এই বেশি শব্দগুলো। ছায়া যে আবারও অসুস্থ হয়ে যাচ্ছে। ছায়া হাত কামড়ে ধরে নিজের চুল টেনে ধরে নিজের। ফিকে গলায় ক্ষীণ সুরে বলে, আগ্রহ হারালে আমিও হারিয়ে যাব একদিন। যেমন করে তেল ফুরিয়ে গেলে প্রদীপ নিভে যায়, ঠিক তেমন। নিজেকে কেন প্রদীপের সাথে তুলনা করছেন ছায়া করি? আপনি যে আমার আধারিয়া অম্বরের বুকে এক রূপোর থালার মতো চাঁদ। সূর্য চাঁদকে এতটাই ভালোবাসে যে সে প্রতি রাতে তাকে শ্বাস নিতে দেওয়ার জন্য মারা যায়, এবং বিনিময়ে চাঁদ তার সৌন্দর্যকে প্রতিফলিত করে। অরণ্য যেন আজ নিজের হুঁশ হারিয়েছে। নিজের প্যান্টের পকেট থেকে হাতটা একটা ছুরি বের করে অপ্রকৃত অস্ত্রের ন্যায় ছুরিটা এগিয়ে দেয় ছায়ার পানে। ছায়া সেই ছুরিটার দিকে প্রগাঢ় দৃষ্টি নিক্ষেপ করে। হয় আমি চলে যাব চিরতরে, নয়তো আজীবন আপনি আমার হয়ে থাকবেন। বেছে নিন আপনি নিজের হাতে।
বেলা ফুরিয়ে যাবার আগে ফিরিয়ে নিন, নয়তো ফিরিয়ে দিন। ছায়া তাকে রয় সেদিকে। কি করবে সে বুঝতে পারছে না। আপনাকে মুখে কিছু বলতে হবে না। এই ছুরিটা দিয়ে আপনাকে উৎসর্গ করা, এই হৃদয়ে আগলে রাখা সমস্ত ভালোবাসা নিজের হাতে চূর্ণ বিচূর্ণ করে দিন। ছায়া নিথর শরীর জুড়ে বয় হিমশীতল বাতাস। অস্থিরতা ক্রমশ বাড়ছে, উৎকণ্ঠতায় চোখ মুখ ফুলে উঠছে, মস্তিষ্কে ঢেউ তুলে একটা শব্দ কোমল কোমল। ছায়া মাথা চেপে ধরে, শ্বাস হয় ঘনতর, দৃষ্টি হয় ঝাপসা, চোখের উপর কেউ যেন কুয়াশার চাদর বিছিয়ে দেয়। ছায়া জ্ঞান শূন্য হয়ে যায়। ছায়া বাঁচতে চায়, কোনো মায়ার বেড়া জালে নিজেকে আটকাতে চায় না, মুক্তি চায় তার। আচমকায় ছায়া কাঁপা কাঁপা হাতে ছুরিটা হাতে নিয়ে অরণ্যের বুকের বাম পাশে আঘাত করে ঢলে পড়ে মাটিতে। অরণ্য মৃদু হাসে। অরণ্যের বুকের তীক্ষ্ণ সূক্ষ্ম সুচালু অনুভূতি তীর তীর করে বাড়ছে। সে সাথে বাড়ছে বুকের বাম পাশের ক্ষতের যন্ত্রণাটা। বুকের কষ্টগুলো বিক্ষিপ্ত হতে থাকে পুরো দেহে। কষ্ট ভারাক্রান্ত হয়ে ছায়ার মাথার কাছে বসে, ছায়ার মাথায় আদরে হাত বুলায়। মুখ চেরিয়ে বেরিয়ে আসছে লাল রক্তের নহর। কাতর তেজহীন গলায় বললে, আপনি আমাকে মারেননি ছায়া করি, এটাকে কি ধরে নিব বলুন তো? করুণা নাকি ভালোবাসা? এমন সূক্ষ্ম আচর দিতে তো আমি বলিনি। বলেছিলাম এই হৃদয়টাকে নিজের হাতে খণ্ড বিখণ্ড করে ফেলতে। তবে তাই হোক, আপনি যা চেয়েছেন। আমি চলে যাচ্ছি সব ছেড়ে। আমাকে বিদায় দিবেন না? আকাশে আজ চাঁদ নেই। ঘন কালো মেঘেরা আজ আকাশ জুড়ে বিরাজ করছে। বাতাসে না পাওয়া একটা গন্ধ। অনন্য ফিসফিসে গলায় গায়, আমার পথে তোমার ছায়া পড়লে আড়াল করে থমকে সে যাবে জীবন গতি। সে কি তোমার অজানা রয়েছে? তুমি বহু দূরে আমাকে রেখে চলো নাই। এই হৃদয় ভেঙে গেলে জানো কি তা? লাগে না, লাগে না জোড়া, লাগে না, লাগে না জোড়া। মাটিতে পড়ে থাকে ছায়ার অশ্বার শূন্য দেহ। অন্য দুর্বল হাতে ছায়াকে উঠায়, কুলে নিয়ে দুর্বল চিত্তে ছায়ার ফ্ল্যাটের দিকে পা বাড়ায়। নীলা দৌড়ে আসে, এসে ছায়াকে আজ্ঞান দেখে। নীলা কি করবে বুঝতে পারছে না। নীলার চোখের টলমল জলগুলো কপাল বেয়ে পড়ে। নীলার নজর যায় ছায়ার কপালে রক্ত লেগে আছে। নীলা ভরকালো, ভীত সন্ত্রস্ত হলো। নীলা ভাবলো ছায়া কপালে আঘাত পেয়েছে, কিন্তু কপাল চেক করে দেখলো কপালে আঘাত নেই। তবে রক্ত কোথা থেকে এলো? নীলার চোখ যায় অরণ্যের বুকের দিকে। নীলা আতকে উঠে এক চিৎকার দেয়, ভাইয়া এসব কি করে হলো? ছায়া, কিছু হয়নি। ছায়ার খেয়াল রেখো। আমি প্রাণকে রেখে যাব তোমাদের খেয়াল রাখার জন্য। ছায়ার মানসিক অবস্থা ঠিক নেই। শি নিডস ট্রিটমেন্ট। কোথায় যাবেন আপনি ভাইয়া? নীলা হতভম্ব হয়ে যায়। এসব কি হচ্ছে? নতুন কোন ঝড়ের আগমন? এটা কি শেষ নাকি মাত্র শুরু? মানুষ যখন শরীরে আঘাত পায় তখন সেখানে রক্তক্ষরণ হয়, অনেক ব্যথা হয়। সেটা চর্ম চোখে দেখা যায়। কিছুক্ষণ পর শরীরের অনুচক্রিকারা রক্ত জমাট বেঁধে ফেলে, ধীরে ধীরে ক্ষত সরাতে থাকে। সেই জায়গায় ওষুধ লাগালে তো পুরোপুরিভাবে সেরে যায়। অর্থাৎ শরীরের ব্যথায় প্রতিষেধক আছে, কিন্তু হৃদয়ের ব্যথার কোনো প্রতিষেধক আবিষ্কার হয়নি। মনের ব্যথার কোনো ওষুধ নেই। চর্মচক্ষু দিয়ে তা দেখা যায় না, কিন্তু একটা জিনিস আছে যা আমাদের হৃদয়ের ব্যথা উপশম করতে পারে। জানো সেটা কি? ভালোবাসা। ছায়া ম্লান নয়নে তাকায় প্রাণের দিকে। ভালোবাসা? ইয়েস, ভালোবাসা। এই যেমন ধরো সৃষ্টিকর্তা তোমাকে ভালোবাসে, তাই তোমাকে প্রতি মুহূর্তে অক্সিজেন দিচ্ছে, রিজিক দিচ্ছে। এইটা বান্দার প্রতি স্রষ্টার ভালোবাসা। এই যে তোমার কিছু হলে নীলা কেঁদে কেটে বুক ভাসায়, বিপদে সবার আগে এগিয়ে আসে, সেটা বন্ধুত্বের ভালোবাসা। তোমার মা কত কষ্ট করে তোমাকে বড় করলো। এমন হয়েছে যে রাতের বেলা তুমি কাঁদতে, তোমার মা নিজের ঘুম বিসর্জন দিয়ে তোমাকে কোলে নিয়ে গান গাইতেন, আদর করে ঘুম পাড়ানোর চেষ্টা করতেন। অসুখ বিসুখ হলে পুরো রাত মাথার কাছে বসে থেকে সেবা দিয়ে সুস্থ করতেন। তোমার বাবা কত কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে রোজগার করেন। কার জন্য করে? তোমাদের সুখের জন্য। যার বাবা নেই সে জানে কত কষ্ট। প্রতিনিয়ত নির্মম বাস্তবতার সাথে লড়াই করে বেঁচে থাকতে হয়। কিন্তু বাবা মা যদি মনে খুব বেশি কষ্ট দেয়, অবিশ্বাসের সুতোয় বেঁধে ফেলে, তাদের জন্য যদি সবচাইতে মূল্যবান কিছু হারাতে হয়, যেই সময়টাতে মাথায় তাদের স্নেহের হাতটা খুব বেশি দরকার হয়, সেই সময়েই তারা যদি না থাকে, তবে দিনের পর দিন যদি কাঁদিয়ে যায়, মানসিক রোগীতে পরিণত করে, লাঞ্ছনা সহ্য করে থাকতে হয়, তবে অপবিত্রতার অপবাদ দেয়। মায়েরা তো সন্তানকে সবচাইতে ভালো চেনে। আমার মা কেন আমাকে বুঝলো না? কেন আমাকে বুকে জড়িয়ে নিল না?
কেন? খালি চোখে যা দেখা যায় তা অনেক সময় সত্যি হয় না। ছায়া আর প্রাণ মুখোমুখি বসে আছে একটা রুমে, কেবিনও বলা যায়। রুমটাতে একটা টেবিল, 2টা চেয়ার আর ফ্যান ছাড়া কিছু নেই। রুমটাতে একটা জানালা, সেই জানালা দিয়ে অল্প বিস্তর রোদ আসছে তেরছে ভাবে, আর আসছে মৃদু মন্দ হালকা হাওয়া। রুম জুড়ে বিরাজ করছে পিনপতন নীরবতা। পানির ভন ভন আওয়াজে কানে এসে লাগছে তীক্ষ্ণভাবে। গরম বাড়ছে ধীরে ধীরে। ছায়া যে চেয়ারটায় বসেছে তার সামনে একটা টেবিল, আর টেবিলের অপর পাশে বসেছে প্রাণ। কিছুক্ষণের জন্য ভুলে যাও আমি অরণ্যের বন্ধু। আমাকে নিজের বড় ভাই ভাবো। তোমার মনে অনেক অভিযোগ আর অভিমান জমে আছে। জানো তো, সময় সবচাইতে বড় প্রতিষেধক। সব সময়ের উপর ছেড়ে দাও, তুমি ঠিক তোমার উত্তর খুঁজে পাবে। আপনার বন্ধু কোথায় চলে গিয়েছে? জানি না। ছায়ার ব্যথাতুর দৃষ্টি, প্রাণের অটল দৃষ্টি তাকে যেন অপরাধী বানিয়ে দিচ্ছে। সে কি আসলে ভুল করেছে? এত আত্মগ্লানি নিয়ে বাঁচা যায়? আমাকে অপরাধী ভাবছেন ভাইয়া? আমি যে তাকে আঘাত করেছি। প্রাণ ফুস করে একটা দীর্ঘশ্বাস ফেলে। সব ভুলে যাও, কাউকে অপরাধী ভাবছি না। সবাই পরিস্থিতির শিকার। তোমার এখন নিজের দিকে ফোকাস করা উচিত। নিজেকে হিল করো, নিজে সাহায্য করো। নিজের উপর আর কত জুলুম করবে? আমি তোমাকে কিছু মেডিসিন দিব। যখনই হ্যালুসিনেশন হবে, মাথায় যন্ত্রণা হবে, খেয়ে নিবে। ওষুধ দিয়েও অনেক সময় উপশম হয় না। মানুষ যতক্ষণ না নিজে ভালো হতে চায়, নিজের মনোবল বাড়াও। নারায়। প্রাণ কিছুক্ষণ চুপ থেকে আবার স্নিগ্ধ গলায় বলে, শরীরের সাথে মনের গভীর যোগসূত্র আছে। উভয় একে অপরের পরিপূরক। মন ভালো না থাকলে শরীর ভালো থাকবে না, আবার শরীর ভালো না থাকলেও মন ভালো থাকবে না। তাই নিজেকে ভালো রাখো, নিজের প্রিয়জনদের ভালো রাখো। এইভাবে চলতে থাকে দিন। সময় তার রাজত্ব চালায় মানুষের জীবনে। কেটে গেল বহু বছর। কত বছর? আনুমানিক 2.5 বছর। অর্ণ যেন আবার ফিরে এলো নতুন ভাবে, নতুন রূপে। এবার তাকে দমায় কে? গভীর জামিনীর তমরার অতল গহীনে লুকানো সেই দিশেহারা তরুণীর দুর্বোধ্যতার জাল ভাঙিল। এই বুঝি। ছায়ার সম্বিত ফিরে। আচমকায় এক পরিচিত গলার আওয়াজে তার হুঁশ ফিরে। অতীতের কালো স্রোতে যেন কিছু মুহূর্তের জন্য হারিয়ে গিয়েছিল। ছায়া অবাক হয়, ফিরে আসে বর্তমানে। ছায়া অরূপের কবর থেকে উঠে দাঁড়ায়, ধীর পায়ে এগিয়ে এসে অরণ্যের মুখোমুখি দাঁড়ায়। ঢাকা কেন ফিরে গেলেন না? অরূপ কি আসলে আত্মহত্যা করেছিল, নাকি সেইটা খুন ছিল? অনাকাঙ্ক্ষিত প্রশ্নে ছায়ার পুরো শরীর যেন কম্পিত হলো। ছায়া তড়িৎ গতিতে চাইল অরণ্যের পানে। আপনি কিভাবে জানলেন এত কিছু? কতদিন লুকিয়ে রাখতেন? সব জানারই ছিল। ছায়ার মনে অজানা আশঙ্কারা জন্ম নিল। চিন্তার পোকারা কিলবিল করলো পুরো মস্তিষ্ক জুড়ে। খুন? আমার তাই মনে হলো। নয়তো আদৌ আপনার অরূপদা এমন কাপুরুষের মতো নিজের জীবন দিয়ে দেওয়ার মতো মানুষ ছিলেন বুঝি? ছায়া দর দর করে ঘামলো এই ভোরবেলায়। কপাল বেয়ে সূক্ষ্ম চিকন ঘাম বেয়ে পড়লো, চিবুক বেয়ে। তার মাথায় আগে কেন আসেনি এসব? কেন আসেনি? সে তো তখনই যথেষ্ট ছোট ছিল, বোঝার বয়স হয়নি এত কিছু। কিন্তু এখন সে তো অনেক বড় হয়েছে, সব বুঝে। ছায়া নিজের উন্নাটা খামচে ধরে, চঞ্চল চোখ জোড়া অরণ্যের মুখে নিক্ষেপ করে। ছায়া আর দেরি করলো না। আজ বহু বছর পর সেই বাড়িতে পা দিবে, যে বাড়ির চৌকাঠ মারা নিয়ে অরূপদা চলে যাওয়ার পর। বলে যাবেন না ছায়া করি, আমি আছি সাথে। অরণ্য চিৎকার করে জানায়। ছায়া অরণ্যের কথা শুনে একটু শান্তি বোধ করে। মনের মধ্যেও ভালো লাগার প্রজাপতিরা জানা ছাপটালো। সে একা না যা, কেউ তো সাথে আছে তার সাথে এই যাত্রায়। ছায়া, কেমন আছিস? ভালো আছি। তুই কেমন আছিস? কোনো যোগাযোগ বন্ধ করে দিলি কেন? রিয়া ঝাপটে ধরে ছায়াকে। এত বছর পর প্রাণপ্রিয় বান্ধবীকে কাছে পেয়ে ছায়া নীরবে হাসে। তার আত্মাও যেন শান্তি পেল। তারও তো ভালো লাগতো না এই মেয়েটার থেকে দূরে থাকতে। ছায়ার যে নিজের অপরাধ বোধ কাজ করতো রিয়ার সামনে, তাই সে সামনেই আসতো না। অরূপদাকে মনে পড়ে যেত। সে কি করতো? একটু ভালো থাকার জন্য না হয় একটু স্বার্থপর হলো। আমিও ভালো আছি রিয়া। আমার যে অনেক কিছু জানার বাকি। আমার তোর সাহায্যের প্রয়োজন। রিয়া অবাক হয়, হাজারো প্রশ্ন মনে নিয়ে ছায়ার দিকে তাকায়। কি জানতে চাস আর কিসের সাহায্য প্রয়োজন? আমি সব সময় আছি তোর পাশে, নির্দ্বিধায় বল আমাকে। ছায়া কিছুটা আশ্বস্ত হলো। সময় অনেক সময় কাছের মানুষকে পর করে দেয়, আবার পরকে আপন। আবার কিছু কিছু সম্পর্ক কখনোই পরিবর্তন হয় না, আজীবন একই থাকে। ছায়ার অধরে স্মিত হাসির ধারা ফুটে ওঠে।
আন্টি আর আঙ্কেল কোথায়? বাবা ব্যবসার কাজে সিলেট গিয়েছে, আর মা সেই সাত সকালে মন্দিরে গিয়েছে, আসতে দেরি। ছায়া আশেপাশে চোখ বোলায়, তারপর সতর্কতার সাথে বাড়িতে ঢুকে। আমি যে এসেছিলাম কাউকে বলিস না, আর আমাকে একটু অরূপদার রুমটাতে নিয়ে যা। দাদাভাইয়ের রুম তো লক করা, সেই দিনের পর আর খোলা হয়নি। চাবি বোধহয় মায়ের বই। তুই একটু দাঁড়া, আমি খুব আনছি। রিয়া চলে যেতে নিলে ছায়া অরূপদার ঘরের দরজার দিকে তাকায়। মনে দোলা দেয় পুরনো কিছু মধুর স্মৃতি। কত কান ধরে এই দরজার বাইরে দাঁড়িয়ে থাকতো, পড়া না পারলে শাস্তি পেতে হতো, আর অরূপদা কপাল কুচকে তাকিয়ে আর রিয়াকে শাসন করতো। এই ছায়া, পেয়েছি। ছায়াকে অন্য মনস্ক দেখে রিয়া ধাক্কা দেয়। ছায়ার হুঁশ ফিরে। আমি বলছি, দে আমাকে। ছায়া তালা খুলে ভেতরে ঢুকে। একটা ভ্যাপসা গন্ধ নাকে এলো। বহুদিন দরজা জানালা বন্ধ থাকায় এরকম ভ্যাপসা গন্ধ হয় ঘরে। ছায়া রুমে ঢুকে ঘরটা ভালো করে দেখে নিল। পুরো রুমের আনাচে কানাচে সব তার পরিচিত। পরিচিত ঘরে শুধু পরিচিত মানুষটাই নেই। ছায়ার মনটা খারাপ হয়ে যায়। সে এগিয়ে যায় টেবিলের দিকে। গুটি কয়েক বই, খাতার কলম। টেবিলের পাশে একটা বুকশেলফ। খুব পড়ুয়া ছিল তা, টেবিল আর বুকশেলফ দেখলেই বোঝা যায়। ছায়া কয়েকটা বই হাত দিয়ে ছুঁয়ে দেয়। ধুলোবালির আস্তরণ পড়ে আছে। ছায়া ওনা দিয়ে বইগুলো পরিষ্কার করলো। একটা বই হাতে নিয়ে তা উল্টে পাল্টে দেখলো। তখনই একটা শুকনো ফুল বইয়ের ভাঁজ থেকে নিচে পড়ে যায়। ছায়া সেই ফুলটা হাতে নিয়ে দেখে গোলাপ ফুল, শুকিয়ে গিয়েছে একদম। ছায়া ফুলটা নিজের উনার এক কোনায় বেঁধে নেয়। এরপর যায় আলমারির কাছে। আলমারিটা খুলে দেখে জামা কাপড় দিয়ে ভর্তি। কি অদ্ভুত, মানুষ চলে যায় অথচ রয়ে যায় তার ব্যবহার্য জিনিসপত্র, তার রেখে যাওয়া স্মৃতি। একটা পাঞ্জাবি হাতে নিয়ে ছায়া ঘ্রাণ নেয়। আহা, এই যে তার অরূপদার গায়ের সুবাস। ছায়া নাক ভরে সে সুঘ্রাণ নেয়। রিয়া গিয়ে বারান্দার দরজাটা আর ঘরের জানালা খুলে দেয়। ছায়া পাঞ্জাবিটা হাতে নিয়ে বারান্দায় গিয়ে দাঁড়ায়। সেই বারান্দায় কত কত ফুল ছিল। কয়েকটা ফুল তো ছায়া নিজে লাগিয়ে দিয়ে গিয়েছিল। সে এবার হাসনা হানা ফুল লাগিয়ে দিয়েছিল। অরূপদা প্রতিদিন খুব যত্ন নিত। নিজে বাসায় না থাকলে রিয়াকে দিয়ে পানি দেওয়াতো। আর রিয়াটা হয়েছে সেই পাজি। ডেইলি চিল্লাচিল্লি করতো এ নিয়ে। খুশিও নিতে চাইতো, তখন ছায়া নিজে এসে পানি দিয়ে দিত। অথচ এখন গাছটা মরে গেছে, কেউ যত্ন নেয় না। এত অযত্ন কেন গাছগুলোর প্রতি? এই ঘরে আসা নিষেধ, আমার আর মায়ের, বাবার আদেশ। ছায়ার বুক চিরে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। আকাশের দিকে তাকায়। আকাশে আজ মেঘ নেই, পাখিরা উড়াউড়ি করছে। সূর্যের তেজও নেই বললেই চলে। সেদিনের পুরো ঘটনাটা খুলে বল আমাকে রিয়া। রিয়া কিছুটা সময় নেয়। বান্ধবীর মনের অবস্থাটা সে বুঝতে পারছে। ভাইয়ের জন্য তার নিজেরও মন পুড়ে। কত আদরই না করতো তার ভাইটা। বাবা মায়ের কাছে আবদার করে যা পেত না, ভাই সেটা তাকে এনে দিত। কত যত্ন করে আগলে রাখতো। আজ বুঝি এসব কিছুই রইল না। ভাবতেই অবাক লাগে, আজ দাদা ভাই তাদের মাঝে নেই। ওই দূর আকাশের তারা হয়ে গিয়েছে। আসলে কি মানুষ মারা গেলে আকাশের তারা হয়ে যায়? কই, সে তো কত কথা বলে তারাদের সাথে। তারারা তো তার সাথে কথা বলে না, খালি ওই দূর থেকে মিটমিট করে জ্বলে। আচ্ছা, তারা কি নিজের আলো দ্বারা শুধু তাদের অস্তিত্বের জানান দেয় আর বলে, এত দুঃখ কিসের মেয়ে, আমি আছি তো। সেদিন রাতে দাদাভাই খেয়ে বাবা থাপ্পড় মারে আর ত্যায্যপুত্র করে। দাদাভাই সেদিন মনে খুব আঘাত পেয়েছিল। নিজের জাত কুল ত্যাগ করা কি খুব সহজ কথা? খুবই কঠিন, কিন্তু দাবাই করেছিল। সে তো ভালোবেসেছিল, ভালোবাসার মানুষকে রক্ষা করতে চেয়েছিল এই নিষ্ঠুর সমাজ থেকে। মনে এক রাশ কষ্ট নিয়ে দাদাভাই সেদিন বাড়ি থেকে বের হয়ে যায়। আমরা কেউ জানতাম না দাদাভাই কোথায়। বাবার করা আদেশ ছিল দাদাভাইয়ের সাথে যোগাযোগ না রাখা। মা একেবারে ভেঙে পড়েছিল। মা লুকিয়ে লুকিয়ে দাদাভাইকে ফোন দেয়। দাদাভাই জানায় সে আর বাড়ি ফিরবে না। মা অনেক আকুতি মিনতি করে দাদাভাইকে রাজি করায়। দাদাভাই মায়ের সাথে না পেরে বলে যে আসবে। বাবা চলে গিয়েছিল সিলেট 1 সপ্তাহের জন্য। ভাইয়া ঠিক 6 দিন পর বাসায় আসে সন্ধ্যায়। মা পুজো দিচ্ছিল। ভাইয়া ধীরে ধীরে বাড়িতে আসে। ভাইয়ার কাপড়ে ধুলাবালি ছিল, মাথায় চুলে ধুলাবালি লেগেছিল। মা দাদাভাইকে এই অবস্থায় দেখে দৌড়ে গিয়ে ধরে। দাদাভাই খালি একটা শুকনো হাসি দিয়ে বলেছিল, আমাকে ক্ষমা করে দিও মা। মা সেদিন দাদাভাইকে জড়িয়ে ধরে খুব কেঁদেছিল।
সেদিন রাতে মা, দাদাভাই আর আমাকে নিজ হাতে খাইয়ে দেয়। পরের দিন দাদাভাই আর নিজের রুম থেকে বের হয়নি। দাদাভাই খুব চিন্তায় ছিল কিছু একটা নিয়ে। দাদাভাইয়ের মুখ একেবারে শুকিয়ে গিয়েছিল। আমাকে ডেকে বলেছিল, আমার কিছু হয়ে গেলে কুমুলের পাশে থাকিস। আমি কিছুই বুঝতে পারিনি সেদিন। বিকেলে আমি আর মা একটু মন্দিরে গিয়েছিলাম সন্তোষী মায়ের পুজো দিতে। আস্তে আস্তে সন্ধ্যা হয়। এসে দেখি দাদার দরজা ভিতর থেকে বন্ধ। দাদাভাইকে মা প্রসাদ দিতে গিয়ে ডাকলো অনেকবার, কোনো শব্দ নেই। মা জোরে জোরে ডাকলেন, কিন্তু সারা শব্দ পেলেন না। মা অনেক ভয় পেয়ে যায় খারাপ কিছু বলে। মা কাঁদা শুরু করলেন। আমি দৌড়ে গিয়ে মানুষ নিয়ে আসলাম। রঞ্জিত দা আর কালুদা এসে দরজা ভাঙলো। ভিতর থেকে লাইট বন্ধ ছিল। আবছা আবছা দেখা যাচ্ছিল যে ফ্যানের সাথে কিছু একটা জ্বলছে। মা গিয়ে দৌড়ে জাপটে ধরে দাদাভাইকে। রঞ্জিত আর কালুদা দাদাভাইকে নামাই। দাদা কেন আত্মহত্যা করলো আমরা কেউ জানি না। মা এটা ধরেনি, কারণটা তুই। বাবা তো থানায় কেস করেছিল, কিন্তু ওসি কেস ফাইল করেনি, বলেছে আত্মহত্যার কেস, তারা ফাইল করবে না। এরপর জানিসই তো সব। ছায়া জহুরি চোখে পুরো রুমটা পর্যবেক্ষণ করলো। ছায়া বারান্দায় গিয়ে চেক করে সেখানে গ্রিল নেই যে কেউ দেয়াল টপকে উঠতে পারে। বাইরেটাও দেখে নিল, সিসি ক্যামেরা আছে 2টা। এবার ছায়া টেবিলে গিয়ে কোনো চিঠি আছে কিনা সেটা খুঁজলো। বলা যায় সুইসাইড নোট। ছায়া এবার হতাশ হয়। ছায়ার হাত লেগে একটা বই টেবিলের নিচে পড়ে যায় চট করে। ছায়া বইটা নিচ থেকে তুলতে গেলে দেখে একটা কলম উপরে আছে। ছায়া কলম আর বইটা তুলে টেবিলে রাখে। ঠিক তখনই রিয়া এসে কলমটা হাতে তুলে নেয়। আরে, এই কলমটা আমি কত খুঁজেছি। আমার জন্য একটা এনেছিল, আর ভাইয়ার কাছে একটা ছিল। লাবিব ভাইয়া দা ভাইয়ের বন্ধু, সে ইংল্যান্ড থেকে পাঠিয়েছিল। এটাই অডিও রেকর্ডিং সিস্টেম আছে। এটির একটি অভ্যন্তরীণ মেমোরি রয়েছে যা একটানা 16 ঘন্টা পর্যন্ত অডিও রেকর্ড করতে পারে। পেন অডিও রেকর্ডার ডিভাইসটার তো চার্জ নিয়ে কম্পিউটার ইউএসবি পোস্টে একটি চার্জ করতে হয়। অডিও রেকর্ডিং শুনতে কম্পিউটারে সংযোগ করতে হয়। তুই অপেক্ষা কর, চার্জ হয়ে নিক আগে। রিয়া নিজের ঘরে গিয়ে চার্জ দিয়ে দিল। ছায়া কেন জানি খুব চিন্তা হচ্ছে। সে পুরো গড় জোরে পায়চারি করলো, কিন্তু টেনশন দূর হচ্ছে না। এখান থেকে কিছু না পেলে যে রহস্যের জাল বেদ হবে না। রিয়া যেই না কলমের রেকর্ডিং গুলো অন করলো, ছায়া ঝটপট বসা থেকে উঠে আসে আর একটার পর একটা ক্লু খুঁজতে থাকে যদি এখানটায় কিছু থাকে। কলমটা একটার পর একটা রেকর্ডিং চলছে, আর মধ্যেও একটা অন হতে ছায়া আর রিয়া যেন থমকে যায়। একটি গান। আমি তোমায় ভালোবাসি জগতে হইয়াছি দোষী, আমি তোমায় ভালোবাসি জগতে হইয়াছি দোষী, না পাইয়া তবু খুশি, না পাইয়া তবু খুশি, তোমার ছবি আঁকলাম অন্তরায়। ছায়ার চোখের জল ছলছল করছে, এখনই যেন টুপ করে পড়বে। রিয়া ছায়ার চোখের জল দেখে ঝট করে রেকর্ডিংটা পাল্টে দিল। তার মধ্যেও আরো একটা রেকর্ডিং আসতেই তারা হয় ভীত সন্ত্রস্ত। ছায়া উঠে চট করে দরজাটা লাগিয়ে দেয়। কাপা কাপা পায়ে এসে ছায়া আর রিয়া একসাথে বসে। রিয়া ঢুক গিলে মুখে হাত চেপে কান্না থামায়। স্বর্ণালী কাঁপছে ব্যাগতিক হারে। কোনো আওয়াজ বের হচ্ছে না, হয়তো বিহ্বল হয়ে পড়ে। কমলের কিছু হলে আমি তোমাদের ছেড়ে দিতাম, ভাবলি কি করি? তোরা যে ওই পবিত্রতার গায়ে তোদের নোংরা হাতের ছোঁয়া লাগাতে চেয়েছিস, সেটাই তোদের কাল হলো। তোদের খেলায় কমলকে সামিল করে খুব বড় ভুল করে ফেলেছিস। নিজের গর্ত নিজেই করেছিস। সত্য চাপা থাকে না কোনোদিন, সত্য দিনের আলোর নাই সত্য। অট্টহাসির আওয়াজ আসছে কর্কশ কণ্ঠের, বোঝা যাচ্ছে না কে। আচ্ছা তাই, কিভাবে বাঁচবি? তুই নিজে বেঁচে থাকলে তো। আমার ভাইদের গায়ে হাত দেওয়া তোর সবচাইতে বড় ভুল। আহান তো গুটি মাত্র। কাউকে শ্বাসরুদ্ধ করার শব্দ আসছে, কেউ যেন গুঙ্গাচ্ছে, যেন গলা মুখ নাক চেপে ধরা হয়েছে। কয়েকটা জিনিস ছুঁড়ার আওয়াজ পাওয়া গেল। ঘরের কিছু একটা যেন পড়লো ফ্লোরে। ঝংকার তৈরি হলো। কয়েকজন দৌড়ে গিয়ে আটকানোর শব্দও পাওয়া গেল। শালা তেজ এরপরেও কমে না। ওরে ধর, খুব লাগলো না? একটা মায়েরে এমনি কইছি দেখা। কয়বার শুয়েছিস তোর লাগে এত যে টান? আরব যেন কিছু একটা দিয়ে সেই লোকের মাথায় বাড়ি মারে। সবাই সেই দিকে দৌড়ে যায়। বৃষ্টির সব গালাগালি উচ্চারণ করছে। এবার যেন আবার চেপে ধরে। ছটফটানোর আওয়াজ ছাড়া আর কোনো শব্দই পাওয়া গেল না। তৈরি হলো এক গুমট পরিবেশ। হাওয়া যেন ভারী হলো। অনেক তর্পানোর পরে হঠাৎ করে থেমে যায় সব।
চঞ্চল সমীরণ যেন হঠাৎই তার প্রবাহ বন্ধ করে দেয়। একে ঝুলিয়ে দিয়ে বের হ সব। 2-3টা পায়ের আওয়াজ শোনা যাচ্ছে, যেন পুরো ঘরময় পায়চারি করছে। পরে আর কিছুই নেই। রিয়া রেকর্ডিং অফ করে দেয়। ছায়া আর রিয়া একে অপরের দিকে তাকিয়ে 2-4 মিলিয়ে ফেললো যেন। ছায়া নিজেকে শক্ত করলো, মনোবল হারালে চলবে না, তাকে শক্ত থেকে এখন সব বের করতে হবে। চোখ থেকে বের হওয়া অবাধ্য অস্ত্রগুলো হাতের উল্টো পিঠ দিয়ে মুছলো। ছায়া রিয়াকে উদ্দেশ্য করে কান্না ভেজা কণ্ঠে বলে, এইসব যাতে 5 কান না হয়, সব বের না হওয়া অবধি এটা তোর আর আমার মধ্যে থাকবে। রিয়া মাথা নাড়ায়, হিচকে তুলে কাঁদে রিয়া। দাদাভাই আত্মহত্যা করেনি ছায়া, খুন হয়েছে। ছায়া রিয়াকে বুকে জড়িয়ে নেয়। রিয়া লেপ্টে রইল ছায়ার সাথে নিবিড় ভাবে। ক্ষণে ক্ষণে ঈষৎ কাঁপুনি দিয়ে উঠছে শরীর। আমি এখন যাচ্ছি, এই পেনটা আমার কাছেই থাক। তুই নিজেকে শক্ত রাখ রিয়া। আমাদের নিয়ে খেলা হয়েছে আর আমরা বুঝলামই না। আগে কেন খুঁজলাম না সব? অরূপদার সাথে ওদের কিসের শত্রুতা ছিল? ওরা জানতে পারলে আমাদেরও শেষ করে দেয়া হবে। সামনে আমাদের অনেক কিছু ফেস করতে হবে। এই রেকর্ডারটাই হবে আমাদের চাবি। তারা হয়তো জানে না, জানলে এটা আমাদের হাতে এখন থাকতো না। তাই এটা আমাদের কাজে লাগাতে হবে। ছায়া পুলিশকে ইনফর্ম করে দিই। একদম না, পুলিশ এইখানে কিছু করবে না। তারা উপযুক্ত প্রমাণ চাইবে। যেহেতু প্রথমেই তারা কেস নেয়নি, তার মানে ঘাপলা কিছু একটা আছে, ওপরের কারো হাত আছে, তাই তাদের কিছু জানানো যাবে না। রিয়া সম্মতি জানায়। আমি এখন যাচ্ছি রিয়া, কোনো দরকারে আমাকে ফোন দিবি। বাসায় যাস, আমি আসছি। ছায়া প্রস্থান করে। তার যে অনেক কিছু জানার বাকি, এর পেছনের মাস্টার মাইন্ড কে সেটা বের করতেই হবে। ছায়ার একটা কথা স্মরণ হয়, আহান তো গুটি মাত্র, তবে কি আহানও জড়িয়ে আছে এর সাথে? আর আহান সেবার জেল থেকে একদিনের ব্যবধানে ছাড়া পায় কিভাবে? মাথায় জট পাকিয়ে যাচ্ছে সব। অরণ্য কিভাবে জানলো সব? ছায়া নিজেকেই পাগল পাগল লাগছে। কার কাছে পাবে সব জবাব? তবে এর আগে বাড়ি ফেরা উচিত। সবাই হয়তো খুঁজছে, কি বলবে বাড়ি গিয়ে? অনেকটা দেরি হয়ে গেল। একবার অরণ্যের সাথে যোগাযোগ করা উচিত, একমাত্র সেই পারে সমস্যার সমাধান দিতে। এতক্ষণ কই ছিলি? বাসায় আসতে না আসতেই শুরু করে দিলি রঙ্গলীলা, সেই আগের মতো? কয়লা ধুলে ময়লা যায় না। চরিত্র যার সমস্যা ছোট থেকে, তার চরিত্র ভালো হইব না জানা কথা। একদিন বাড়িতে এসেই ভোরবেলা ওইটা 10টার সময় বাড়ি আসলি। 5 ঘন্টা ধইরা কই আছিলি? কোন পোলার সাথে ছিলি? রোশন আরা বেগমের কথায় ছায়ার শরীর রাগে ঘৃণায় থরথর করে কাঁপছে। ছায়া হাত মুষ্টিবদ্ধ করে রোশন আরা বেগমের চোখের দিকে তাকিয়ে জবাব দেয়, আসলেই ফুপি, কয়লা ধুইলে ময়লা যায় না। যেমন আপনার চুগলখড়ি স্বভাব কোনোদিন যাবে না। আপনি নিজের পরিবার রেখে অন্যের পরিবারের ব্যক্তিগত বিষয়ে কেন নিজের বাম হাত ঢোকান? নিজের ছেলে কি করে বেড়াচ্ছে তার খবর রাখেন? ঠিকই তো ভাইয়ের বাসায় এসে পড়ে থাকেন। নিজের পরিবার সামলাতে পারেন না, ভালো কথা। অন্যের পরিবার আপনার সামলাতে হবে না। আর আমি প্রাপ্ত বয়স্ক, নিজের বুঝ জ্ঞান আছে আমার। আপনার জ্ঞানের অভাব। এরকম অকথা বলে নিজেকে ছোট মন মানসিকতার পরিচয় দিবেন না। ছায়া জবাবের অপেক্ষা না করে হন হন করে নিজের ঘরে গিয়ে দরজা বন্ধ করে দেয়। রোশন আরা বেগমের গা পিত্তি যেন জ্বলে গেল। একটত্তি মেয়ে তাকে এতগুলো কথা শোনালো। রোশন আরা বেগম কান্না জুড়ে দেয়। কোমরে গোজা উড়না খুলে মাথায় দিয়ে মুখ চেপে দরজার হাতল ধরে সেখানে বসে পড়ে। হাও মাও করে নাকা কান্না জুড়ে দেয়। রেজাউল সাহেব আর মীরা বেগম দৌড়ে আসেন। হামিদা বানু আস্তে ধীরে এগিয়ে আসেন, এসে মেয়ের দিকে ভালো করে তাকায়। ও ভাই, আমি কি আপনাদের পরিবারে নিজের বাম হাত ঢোকাই? আমি কি আপনাদের পরিবারে এসে পড়ে থাকি খালি ঝগড়া বাঁধাই? তবে এই একরক্তি মেয়ে আমাকে অপমান করে কিভাবে? মীরা বেগম একবার স্বামীর দিকে তাকালেন। মুখটা শুকিয়ে রয়েছে, মুখে চিন্তার ভাঁজ। এমনিতেই একটা অ্যাটাক হয়েছে হার্টে, আবার হলে বাঁচানো মুশকিল হবে। তাই নিজের স্বামীকে চিন্তামুক্ত রাখার যথাসাধ্য চেষ্টা করেন। মীরা বেগম এবার রোশন আরা বেগমের দিকে তাকায়। কি হয়েছে আপা, কাছেন কেন? ভাবি, আপনার মেয়েকে জিজ্ঞাসা করুন কিভাবে আমায় অপমান করেছে। যুবতী মেয়ে কোথায় গেল সকাল সকাল, চিন্তা হচ্ছিল, তাই জিজ্ঞাসা করেছিলাম কোথায় গিয়েছিলি। কিন্তু আমি জিজ্ঞাসা করলে আমাকে উত্তর তো দিলই না, উল্টে আমাকে আজে বাজে অপমান করলো। আমি নাকি মূর্খ, আমার জ্ঞান নেই, নিজের পরিবার সামলাতে জানি না। কত বড় বেয়াদব হয়েছে। আরো ঢাকায় পাঠান মেয়েকে উচ্চশিক্ষিত করতে। মেয়েদের কাজ হেসেলে সামলানোর, অথচ মেয়েকে নাকি ডাক্তার বানাবে।
মীরা বেগমের মুখটা চুপসে যায়। আপা, ছায়া তো শুধু শুধু কাউকে কিছু বলে না। রোশনারা বেগম ঝামটা মেরে উঠে এসে মীরা বেগমের সামনে আসে। তো আপা, আপনি কি আমাকে বলতাছেন যে আমি কিছু করেছি? হামিদা বেগম মেয়েকে খুব ভালো করে চেনে, তাই নিজে মেয়েকে চুপ করায়। আর একটা কথা কবি না, কইলাম রোশো, তিল দে তাল বানানোর স্বভাব তোর গেল না। যা ঘরে যা, আমি আমার নাতির লগে কথা কমুনে। রোশনারা বেগমের ভেতরে জ্বলা আগুন যেন মিয়ে গেল। যত যাই করুক, মায়ের মুখের উপর কথা বলতে পারে না একটা ঘটনার পর থেকে। সেদিন ছিল কাল বৈশাখের ঝড়ের রাত। বাসায় কেউ ছিল না। মা, বাবা, ভাইরা সবাই একটা অনুষ্ঠানে গিয়েছিল। কিশোরী ছিল তখন সে, সবে এসএসসি পাশ করেছে। তখনই তার মনে একজনকে খুব ভালো লেগে যায়, কিন্তু ছেলেটা ছিল গরিব। স্কুলে আসা যাওয়ার সময় চোখে চোখ যখন পড়তো তখনই চোখ নামিয়ে নিত। তারপরে ভালো লাগার পাখি মনে উড়াল দেয়। সেই দিন রাতে সে ছেলেকে জরুরি ভিত্তিতে তলব পাঠায়। ছেলেটা আসতে তাকে ফুসলে ফাসলে নিজের ঘরে যেতে বলে। যাই না নিজের ঘরে গিয়ে দরজা বন্ধ করবে, ঠিক তখনই কারো গর্জন কানে আসে। সে ঘাবড়ে যায়, এখন কি করবে? সে একবার পেছনে তাকিয়ে ছেলেটিকে দেখে নেয়। লুঙ্গি পরা শ্বেত বর্ণের এই ছেলেটা অতিমাত্রায় গবেট, তাকে ফাঁসলে কিছু করতে পারবে না। তার উপর সে নিচু শ্রেণীর গরিব। রোশনারা বেগম নিজের জামাটা কিঞ্চিত টান দিয়ে ছিঁড়ে ফেলে। ছেলেটি দৌড়ে আসে আর অবাক হতবাক হয়ে যায়, বিপদের আশঙ্কা করতে। তখনই রোশনারা বেগম জোরে চিৎকার করতে থাকে। হামিদা বানু যেন নিজের ভাষা হারিয়ে ফেলেন মেয়ের কাজে। জলদি বিষয়টা কারো কানে যাবার আগেই নিজের রুমের ভেতর ঢুকে পড়ে। সেই দিন হামিদা বানুর সন্দেহ তৈরি হয় মেয়ের উপর। অনুষ্ঠানে খারাপ লাগায় মিজান তাকে বাড়ি নিয়ে আসে, এরপর সে চলে যায় আবার। হামিদা বানু নিজের মেয়েকে দেখলেন একটা ছেলেকে নিয়ে স্বেচ্ছায় ঘরে যাচ্ছে। আর করিম ছেলেটা অতিমাত্রায় সরল, ছোট থেকে চোখের সামনেই বড় হয়েছে। সে এমন গর্হিত কাজ করতে পারে তা কল্পনার বাইরে। তারপর মেয়েকে ভালোভাবে চেপে ধরলে সব সত্যি বেরিয়ে আসে। হামিদা বানু সেই দিনের ঘটনা সবার থেকে চেপে যায়। এরপর থেকেই আর মায়ের মুখের উপর কথা বলতে পারে না রোশনারা বেগম। রোশনারা বেগম দপাদপ পা ফেলে ঘরে চলে যায়। আজই চলে যাবে সে। যে বাড়িতে তার সম্মান নেই সে বাড়িতে সে থাকবে না। ঘরে গিয়ে ব্যাগ গোছানো শুরু করে। কিয়ারা যেতে রাজি না হলে সপাটে চর মারে মেয়েকে। মীরা বেগম ত্রস্ত পায়ে রোশনারা বেগমের ঘরে যায়। আপা, না গেলে হয় না? কিয়ারাকে মারছেন কেন? মেয়েটা কি করেছে? মীরা বেগম স্নেহের হাত বোলায় কিয়ারার মাথায়। কিয়ারা মেয়েটা মায়ের মতো হয়নি, একদম বাবার মতো সহজ সরল আর মিশুক হয়েছে। কিয়ারা বিছানার একপাশে বসে নাক টেনে কাঁদছে। মীরা বেগম কিয়ারার পাশে বসে। কাঁদিস না মা, আমি যেতে দিচ্ছি না তোকে। কিয়ারা মামিকে ঝাপটে ধরে। মানুষ যার কাছে স্নেহ পায় তাকে আঁকড়ে ধরতে চায়। মীরা বেগম আলতো হাসে। অন্যদিকে রোশনারা বেগম ফুসফুস করছে। মোবাইল হাতে নিয়ে রবিনকে জানিয়ে দেয় তাকে এসে নিয়ে যেতে। এই মেয়ে থাকলে থাক, সঠিক সময় এসে ঘাপটি মারা যাবে। পুরোটা সময় রেজাউল সাহেব নীরব ভূমিকা পালন করলেন। নরম পায়ে হেঁটে মেয়ের ঘরের দিকে যান, গিয়ে কয়েকটা ধাক্কা দেন। ছায়া তখন মাত্রই হাত মুখ ধুয়ে বসেছিল বিছানায়। দরজায় এমন কয়েকটা টোকা শুনতে পেয়ে হাসে ছায়া, কারণ তার বাবাই গুনে গুনে 3টা টোকা দেয়। এরপর চুপ করে কোনো সর শব্দ না করে দাঁড়িয়ে থাকে। ছায়া গিয়ে দরজা খুলে দেয়। রেজাউল সাহেব গিয়ে মেয়ের বিছানায় বসলেন। ছায়া গুটি গুটি পায়ে বাবার পায়ের কাছে বসলেন। আজ যে বাবার সাথে অনেক কথা বাকি, যাব না বললেই নয়। পূর্বেই না বলে যে ভুল করেছে, এবার সে ভুল আর করতে চায় না। ছায়া বাবার দিকে নির্মল দৃষ্টিতে চায়। রেজাউল সাহেব মেয়ের মাথায় স্নেহের পরশ দেয়। কিছু বলবে মা? বাবা, তোমাকে যে অনেক কিছু বলার বাকি। আমি তোমার কাছে কিছু চাইবো, দেবে আমাকে? রেজাউল সাহেবের চোখের কোণে জল চলে আসলো। মেয়ে প্রায় 5 থেকে 6 বছর পর কিছু চাইবে মুখ ফুটে, সে কি না দিয়ে পারে? স্নেহের কণ্ঠে শুধায়, কি চাও মামুনি? বাবা, আমার যে অনেক কিছু জানার বাকি। অরূপদা আত্মহত্যা করেনি, খুন হয়েছে। রেজাউল সাহেব কিছু মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে যায়। এত ভালো আর সভ্য ছেলেটা খুন হয়েছে? তার শত্রু ছিল? জিজ্ঞাসা দৃষ্টিতে মেয়ের পানে চায়। ছায়া আহানের করা বিশ্বাসঘাতকতা, তার সাথে করা অন্যায়, সেদিন তাকে রেপ করার কথা সব খুলে বলে বাবাকে। তারপর গিয়ে সে প্যান রেকর্ডারটা এনে বাবাকে শোনায় সব। রেজাউল সাহেব বিমূর্ত হয়ে যায়। তার বুকে চাপ অনুভব করছে। এত কিছু হয়ে গেল আর সে এত বছর জানতে পারলো না।
ভেতরটা অনুশোচনায় ছেয়ে গেল, আত্মা গ্লানিতে দগ্ধ হতে লাগলো। মেয়েকে বলা প্রতিটি কথা স্মরণ হলো। মেয়ের উপর যাওয়া এত বছরের ঝড় টের পেল। রেজাউল সাহেব বাচ্চাদের মতো কেঁদে দিল ছায়ের হাত ধরে। কান্নারত কণ্ঠে বলল, মারে, ভুল হয়ে গিয়েছে আমার, মাফ করে দিও তোমার অধম পিতাকে। সে তোমাকে রক্ষা করতে পারিনি, আমি আদর্শ পিতা হতে পারিনি। আজীবনের জন্য নিজের চোখে ছোট হয়ে গেলাম, আমার সোনার টুকরা মেয়েকে আগুনে ঠেলে দিলাম। ছায়া বাবার বুকে আছড়ে পড়ে। এইভাবে বলো না বাবা, বাবা আমার যে সব জানতে হবে। অরূপদাকে ন্যায্য বিচার পাইয়ে দিতে হবে, অপরাধীদের শাস্তি দিতে হবে। এইসব কাউকে বলো না, মাকেও না। মা জানলে আমাকে বাসা থেকে বের হতে দিবে না ভয়ে। বাবা যে তোমার মেয়েকে বাঁচিয়েছে, নতুন জীবন দিয়েছে, সব সময় ঢাল হয়ে পাশে দাঁড়িয়েছে, নিঃস্বার্থভাবে ভালোবেসে গিয়েছে, তুমি চাইবে না তার খুনিরা শাস্তি পাক? রেজাউল সাহেব মেয়েকে বুকে জড়িয়ে বলে, আমাকে তোমার পাশে সব সময় পাবে মামনি। আমি তোমাকে তোমার মায়ের মতো আটকে রাখবো না। তুমি মুক্ত, স্বাধীন। কে কি বলে সেটা তোমার অধম পিতা দেখে নিবে। ছায়া ঠোঁটের কার্নিশ ঘেঁষে হাসি ফুটে ওঠে। এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো মন, কাছে যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ। এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো মন, কাছে যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ, ওগো তোমার নিমন্ত্রণ, ওগো তোমার নিমন্ত্রণ। নীলা ওই বিশাল আকাশের ধূসর মেঘেদের পানে তাকে গান গাচ্ছে। হঠাৎই তার মুঠো ফোনটি বিপ বিপ করে বেজে ওঠে। নীলা মোবাইলটা নিয়ে দেখলো নাম্বারটা পরিচিত নয়। ধরবে নাকি ধরবে না অপু 10 বৃষ্টি করতে করতে ফোনটা গেল কেটে। আবারও মোবাইল কাঁপিয়ে ফোন আসলো। নীলা চট করে ধরে ফেলে। ওই পাশ থেকে একটা পুরুষালী কণ্ঠ বলে ওঠে, হেই মিস সোগরাওয়ালি, কেমন আছো? নীলা আবারও নাম্বারটা দেখে নিল, কিন্তু না, নাম্বারটা তার কোনো বন্ধুর নয়। এই ছেলে কে আপনি? আবার তুমি তুমি করে বলছেন? আমি তো তোমাকে চিনি, সেই যে রাস্তায় পড়ে গেলে, আমি আকাশ। নীলা এবার নিজের ভাবমূর্তির পরিবর্তন করলো। ঝগড়ার প্রস্তুতি যেই না নিল, ওই পাশ থেকে ভেসে আসলো, আমার মনের সরতরে নীল আকাশে স্বচ্ছ পেজা তুলার মতো কেন উড়াউড়ি করছো মেয়ে? এই বেনামি আকাশটাকে নিজের করার পায়তারা করছো বুঝি? নীলা কিছুক্ষণ চুপ করে থাকলো। ঠোঁটের কোনায় চিকন হাসির রেখা ফুটে উঠলো। না, ছেলেটাকে যত খারাপ ভেবেছি ততটা না। সাচ এ কুল ম্যান। নীলা এবার গলা ছেড়ে একটা শুকনো কাশি দিয়ে বলল, এই যে মিস্টার আকাশ পাকাশ, শুনুন, আমি সেই 3 বছর আগে একটা জটিল সিদ্ধান্ত নিয়েছি। কি সিদ্ধান্ত নিয়েছো? দেখো, বিয়ে শাদের ব্যাপারে কিছু হলে কিন্তু কি? কচু গাছের গলায় দড়ি দিবেন? আকাশ ভেবাচাকা খেয়ে যায়। মানে কচু গাছে কেন, বট গাছেও দিতে পারি। নীলা খিলখিল করে ওঠে। আকাশ নীলার হাসির শব্দ শুনে নিজেও হেসে দেয়। আমি ঠিক করেছি যে আমার বেস্টুর ছায়ার ভাবি হব, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে ছায়ার ভাই নেই। তাই ঠিক করেছি ছায়ার ভাসুর অথবা দেবরকে পটিয়ে বিয়ে করে ফেলবো। আকাশ যেন আরেকটা ধাক্কা খায়। আকাশ টেবিলে নিজের হাতে মুখ ভর দিয়ে কথা বলছিল। হাতটা চট করে সরে যায় আর আকাশের মুখ গিয়ে টেবিলে বাড়ি লাগে, আর মুখ দিয়ে বেরিয়ে আসে কি ম্যামে করছেন? আর যদি দেবর বা ভাসুর না থাকে, তবে ছায়ার সতীন হয়ে যাব। এবার আকাশ খুক খুক করে কেসে ওঠে। মনে মনে বলে, অরণ্য ভাইয়ের ঘাড়ে না চেপে বসে মেয়ে, অরণ্য ভাই একদম জানে মেরে ফেলবে। এতক্ষণ তো লাইনে ছিল। হায় রে দুনিয়া, এই ছোটি সি বাচ্চা কি দিল না টুট যায়। হাই, মে মার যাওয়া। মেয়ে তোমার কথা শুনে আমার হার্ট না ফেল করে বসে। বিয়ের আগেই বিধবা হবে? আহ না, হ্যাঁ। মোবাইলের দুই পাশ থেকে অট্ট হাসির আওয়াজ শোনা যায়। এই ভাইয়া, কার সাথে প্রেম করিস? আকাশ এবার জিভে কামড় দেয়, মোবাইলটা চট করে কেটে দেয়, আর মনে মনে বলে, এই ডাইনির বাচ্চাটার জন্য সারা জীবন সিঙ্গেল থাকতে হবে। আমার প্রেমটা হয়েও হলো না। এক আকাশ সমান আফসোস। হ্যাঁ, অনন্যা চোখ দুটো ছোট ছোট করে ভাইয়ের দিকে তাকিয়ে আছে। হ্যাঁ, বন্ধুর সাথে কথা বলছিলাম।
ওমা তাই নাকি? আমার মনের আকাশের স্বচ্ছ পেঁজা তুলোর মতো কেন উড়াউড়ি করছো মেয়ে? এই বেনামি আকাশটাকে নিজের করার পায়তারা করেছো বুঝি? কে বলেছে? কোন ছেলেকে বলেছিলে বুঝি? এই ভাই, তোমার সব ঠিকঠাক আছে তো? আকাশ হকচকিয়ে যায়, কতক্ষণ বিড়বিড় করলো। এই তোর কত টাকা চাই? লাল জামা পরা সুশ্রী কন্যার মুখে উঠল কোনো কিছু প্রাপ্তির হাসি। যাক, বাবা এতক্ষণে লাইনে এসেছে। জামাটা কলারের ন্যায় টেনে ভাব নিয়ে ঠোঁট বাঁকালো, আর স্মিত হাসির রূপ নিল অট্ট হাসির। অন্যদিকে আকাশ খালি ফুসফুস করলো আর হিসিয়ে বলল, এই দিন তো দিন নয়, আরও দিন আছে। এই দিনের নিয়ে ওই দিনেরই কাছে। অনন্যা মুখ ভেঙচি দিয়ে ভাগলো। ইস, ভাই বোনদের খুনসুটির মাঝে কত তৃপ্তি আছে। এই দুষ্ট মিষ্টি মধুর সম্পর্কগুলো বেঁচে থাক আজীবন। ফোন দিয়েছেন কেন ডাক্তার সাহেব? একটু বারান্দায় আসবেন? ছায়া হাঁক চুকিয়ে যায়। বিছানা থেকে নেমে গায়ে ওড়নাটা দিয়ে ত্রস্ত পায়ে বারান্দায় গেল। গিয়ে দেখলো অরণ্য একটা গাছের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। ছায়া একবার পেছনে তাকিয়ে দেয়াল ঘড়িতে চোখ বোলালো। রাত 10টা বাজে। ছায়ার ভেতরে ভয়ে টিপ টিপ করলো। একবার ঢোক গেলে অরণ্যের দিকে চাইলো। একটা ধূসর রঙের ট্রাউজার আর একটা কালো কালারের টি শার্ট পরেছে। এক হাত ট্রাউজারের পকেটে গুজে রেখেছে। ছায়া ফোনটা কানে ধরলো। এত রাতে কেন এলেন? কেউ দেখে ফেললে কি হবে? চলে যাচ্ছেন না কেন? এই ইহজন্মে আপনার পিছু ছাড়ছি না আমি ছায়া করি, এমনকি পরকালেও না। যে ঝড়ের তাণ্ডব সৃষ্টি করেছেন আপনি আমার হৃদয়ে, সেই ঝড় আপনাকেও লণ্ডভণ্ড করে দিবে। এত দূরত্ব বাড়াবেন না, যতটুকু দূরে গেলে আর ফিরে আসা যায় না। ছায়া নীরব থাকলো। তার মনেও যেন অনুভূতিটা বাসা বাঁধছে ধীরে ধীরে। ছায়া হাঁসফাঁস করলো। ছায়া ওড়না খিচে চেপে ধরে, চেয়ে থাকে অনিমেষ সেই সুদর্শন যুবকের দিকে। ইস, কি মায়া সে মুখটায়! এত মায়া তুচ্ছ জ্ঞান করা যায় বুঝি? রাতে খেয়েছেন ডাক্তার সাহেব? হুম, হোটেলের খাবার খেতে ইচ্ছে করছিল না। ছায়া মুখ দিয়ে একটা তপ্ত নিঃশ্বাস ফেলে। আপনি দাঁড়ান, আমি আসছি। ছায়া দ্রুত পায়ে হেঁটে রান্নাঘরে যায়। গিয়ে একটা বক্সে ভাত নেয়, আর একটা বক্সে বেঁচে যাওয়া মাছের তরকারি, আলু ভাজি, বেগুন ভাজি নিয়ে নেয়। এরপর নীরবে আস্তে আস্তে কদম ফেলে সদর দরজা দিয়ে বের হয়। বাড়ির পেছনে যায়। সোডিয়াম আলোয় অরণ্যের মুখটা উজ্জ্বল দেখাচ্ছে, কেমন ঝিলমিল ঝিলমিল করছে, যেন বহুল প্রতীক্ষিত এক প্রেমিক তার প্রেমিকার জন্য অপেক্ষা করছে। ছায়ার বুক ছেড়ে বের হয় এক দীর্ঘশ্বাস। আদৌ কি সম্ভব কিছু? ছায়া চোখ সরিয়ে নেয়, এগিয়ে যায় অরণ্যের কাছে। এক হাত ব্যবধান দূরত্ব রেখে দাঁড়িয়ে হাতের বক্সগুলো অরণ্যের দিকে বাড়িয়ে দেয়। অরণ্য যেন নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না। সে কিছুক্ষণ স্তব্ধ নয়নে তাকিয়ে থেকে বক্সগুলো নিয়ে খুলে দেখে খাবার। এটা কি প্রিয়তমার থেকে পাওয়া প্রথম উপহার? এত আনন্দ লাগছে কেন? অরণ্যের ঠোঁট জুড়ে আধিপত্য বিস্তার করে এক হৃদয় বিগলিত হাসি। আমার বিশ্বাস করতে কষ্ট হচ্ছে, আবার খুব খুশি খুশি লাগছে। আমার মনের সুবিশাল জমিনে যেন ফুলে ফুলে ভ্রমররা নেচে বেড়াচ্ছে। তারা তাদের বহু অপেক্ষিত মধু পেয়ে গেছে। অরণ্য একগাল হাসে। ছায়া করি, একটা অন্যায় আবদার করলে রাখবেন? ছায়া জিজ্ঞাসু দৃষ্টিতে যায় অরণ্যের পানে। আমি আজ দুপুরেও খাইনি, আমাকে একটু খাইয়ে দিবেন? আপনার হাতে খাবার লোভটা সামলাতে পারছি না। ছায়া কিছুটা অপ্রস্তুত হয়। সে কি করবে বুঝতে পারছে না। না না, এত প্রশ্রয় দিলে হবে না যে। ফিচাল গলায় বলে, আপনাদের এই এক সমস্যা, খেতে দিলে বসতে চান, আর বসতে দিলে শুতে চান। অরণ্য ঠোঁট কামড়ে হাসে। এই মেয়েটা এত কথা জানে অথচ সবসময় মুখে তালা দিয়ে থাকে। মনে হয় আজই একটু ভালো করে কথা বলছে, তাই আর রাগানো ঠিক হবে না। আচ্ছা, এই আবদারটা না হয় তোলা থাক, এক সময় পুষিয়ে নিয়ে যাব। ছায়া আর দাঁড়ায় না, পিছু ঘুরে চলে যেতে উদ্যত হয়, কিন্তু যায় না। আবারও পিছু ফিরে অরণ্যকে উদ্দেশ্য করে বলে, আমি কিছু প্রমাণ পেয়েছি, আশা করছি এইটা দিয়ে কিছু বের করা যাবে। আমি আপনাকে হোয়াটসঅ্যাপে একটা রেকর্ড পাঠিয়ে দিব। ছায়া আর দাঁড়ায় না, চলে যায় নিজের গন্তব্যে চপল পায়ে। ছায়া যেই না মেন গেট লাগিয়ে ভেতরে পা দিবে, তখনই কানে আসে, দেহ ব্যবসা করছিস, ভালো কথা, আমাকে একবার সুযোগ দিলে কি হয়?
কিশোরী বয়সে নারী দেহের স্বাদ নাকি সুস্বাদু হয়, কিন্তু আমি তো ওর যৌবনা দেহের স্বাদটাই পেতে চাই। কত বললাম চল বিয়ে করি, কিন্তু মানলি না। এইবার তাহলে বিয়ে ছাড়াই চল করি। বিশ্রী ভাবে হাসে রবিন। ছায়া চমকে ওঠে, কানের ভিতর ছিছি করে ওঠে, ভেতরে জ্বলে ওঠে অগ্নিশিখা। ছায়ার পা দুটো মৃদু কাঁপছে, মুখ থমথমে। তার মনে পড়ে সেবার 9-এ পড়ে যখন, তখন সে রিয়া, কিয়ারা, রোজ, অরূপদা আর রবিন ভাই মেলায় যায়। ছায়া ওদের থেকে একটু পিছিয়ে গেলে রবিন ভাই তাকে টেনে নিয়ে যায় মেলার পাশের খালি জায়গায়। নিয়ে গিয়ে বাজে ভাবে ছুতে গেলে অরূপদা এসে রবিনের গালে থাপ্পড় মারে। এরপর থেকে রবিনের থেকে দূরত্ব রেখে চলতো, কিন্তু রবিন যেন সুযোগ খুঁজছিল, আর পেয়েও গেল আজ। রবিন আবারও কর্কশ কণ্ঠে মুখের চাপা দাড়িতে হাত বুলাতে বুলাতে বলে, আজ কি হবে রে তোর? কে বাঁচাবে? আজকের পর তোকে কে বিয়ে করবে? আমাকে নয়তো আনকেই বিয়ে করতে হবে। দুইজনের একজনকে করলেই হবে। মনে হয় না আমি করব। আমার পাখি অলরেডি রেডি রাখছি। বাসি খাবার না হয় আহানি খাক। ছায়া যে না চিৎকার করতে যাবে, তখনই রবিন ছায়ার মুখ বেঁধে দেয় একটা গামছা দিয়ে, যাতে শব্দ করতে না পারে। ছায়া আজ ভয় পেল না। মাথায় দপ করে আগুন স্ফুলিঙ্গ ঘটল। মনে পড়ে গেল সেই দিনের আহানের কথা। ছায়ার রগগুলো ফুলে ফেপে উঠল। শিরা উপশিরার ভিতর ঘোড়ার ব্যাগে রক্ত দৌড়ালো। ছায়া চোখ বন্ধ করে একবার অরূপদার মুখটা স্মরণ করলো, কিন্তু একই, আজ অরণ্যের মুখটা ভেসে উঠল। ছায়া চোখেতে চোখটা খুলে ফেললো। সে আশেপাশে নজর বুলালো। তার পায়ের কাছে 3টা আস্ত ইট আছে আর কিছু বালু। ছায়া তড়িৎ গতিতে এক হাতে ইট আর অন্য হাতে বালু নিয়ে নিল। রবিনের চোখের পলকে তা রবিনের চোখের দিকে ছুড়ল। রবিনের চোখ ধরে কাতরে উঠে, যেন সব ঝাপসা দেখছে। রবিন চোখ বন্ধ করে অষ্টব্য গালি দিল ছায়াকে, কিন্তু ছায়া ঘাবড়ালো না। ঘাবড়ালে চলবে না, তাকে নিজেকে বাঁচাতে হবে। সে আজ তার রক্ত দিয়েই না হয় পবিত্র হবে। যে কলঙ্কের দাগ তার গায়ে লাগানো হয়েছিল। ছায়া এগিয়ে গিয়ে হাতের ইট দিয়ে মাথায় সজোরে বাড়ি দেয়, এরপর সাথে সাথে পা দিয়ে পুরুষাঙ্গে লাথি মারে, গায়ের জোর দিয়ে। রবিন সাথে সাথে দেয় এক গগন বিদারী চিৎকার। ছায়া এগিয়ে গিয়ে রবিনের মাথায় আর মুখে মারলো ইচ্ছে মতো। গায়ের বিভিন্ন জায়গা থেকে গল 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 করে রক্ত বের হলো। কিছু রক্ত ছায়ার গায়েও লাগলো। রবিন ব্যথায় কাতরাতে লাগলো, ছটফট করলো আর চিল্লাতে লাগলো গলা কাটা মুরগির ন্যায়। তখনই পিছন থেকে এক মেয়েলি চিৎকার যেন কান ঝাঁঝরা করে দিল। ছায়ার চুলের মুঠি ধরে টান দিয়ে ফেলে দিল। সাথে এলো আরো কারো ধমক, এই রোশো আমার মেয়েকে ছাড় বলছি। রবিনের চিৎকার শুনে বাড়ির সবাই এসে উঠানে জমা হয়। মীরা বেগমের সব দেখে যেন সেই দিনের কথা মনে পড়ে গেল। তার গা শিউরে উঠল। ভয়ঙ্কর কিছুর আশঙ্কায় গলা শুকিয়ে গেল। সেই দিন তার মেয়ে ক্ষত বিক্ষত ছিল, আর আজ অপরাধী। রোশনারা বেগম ছায়ার চুলের মুঠি ধরে চিৎকার করে খ্যাপা বাঘের ন্যায় বলা শুরু করলো, এই মেয়ে একটা ডাইনি, আমার ছেলেকে মেরে ফেললো রে। কেউ আমার রবিনকে ধরো, এই মেয়ে সবাইকে ধ্বংস করে ফেলবে। রেজাউল সাহেব সহ্য করতে না পেরে বোনকে তেড়ে এসে এক থাপ্পড় দিলেন, যা আজ অব্দি কখনো করেননি। যদি আরো আগে করতেন তবে এই দিন দেখতে হতো না। নেহাতি বাবাকে মৃত্যুর সময় কথা দিয়েছিলেন যে ভাই বোনদের আগলে রাখবেন, কিন্তু আজ যেন সেই কথা রাখতে পারলেন না। আজ তিনি হবেন বজ্র কঠোর। আমার মেয়েকে ছাড় রোশো, কোন সাহসে তার গায়ে হাত দিস? রোশনারা বেগম হাউমাউ করে কাঁদা শুরু করলেন। রোশনারা বেগম লিপ্তে মাটির সাথে বসে রবিনের মাথা নিজে কোলে নিলেন। সন্তান যতই খারাপ হোক, মাকে ফেলে দিতে পারে? ছায়া এবার নিজের ঠোঁটে হাসি ফোটায়। রক্তের ছিটা তার মুখে এসে পড়েছে। রক্ত রঞ্জিত সেই হাসি কি ভয়ানক, যেন দুনিয়ার সব মায়া ধ্বংস করলো। সে আজ নিজের হাতে শাস্তি দিয়েছে তাকে কলুষিত করার শাস্তি। ইস, কি শান্তি, এত তৃপ্ততা। বাবা, তোমার মেয়ে আজ নিজেকে অপবিত্রা করার প্রতিবাদ করেছে। সে যে আমার উপর ঝাঁপিয়ে পড়তে চেয়েছিল, কেড়ে নিতে চেয়েছিল আমার সর্বস্ব। আমি ওকে শাস্তি দিয়েছি। রেজাউল সাহেব তর্জনী আঙ্গুল দিয়ে নিজের চোখের পানি মুছে দিয়ে এগিয়ে গিয়ে এক হাঁটুর উপর ভর দিয়ে মাটিতে বসে মেয়ের মাথায় আশ্বস্ততার হাত বোলায়। মেয়েটা এইটুকু জীবনে কত কি সহ্য করেছে। বাবা হয়েই মেয়েকে সুরক্ষা দিতে না পারার তীব্র অপরাধবোধ যেন কুকড়ে করে খাচ্ছে। মুখটা হু হু করে ওঠে। মেয়েকে নিজের পাঞ্জাবি দিয়ে মুখ মুছিয়ে দেয়, মাথাটা এনে বুকে চেপে ধরে। ছায়া যেন আজ কাঁদতে ভুলে গেল। চুপচাপ বাবার বুকে ঘাপটি মেরে রইল।
ঠিক তখনই মেইন গেট দিয়ে পুলিশ প্রবেশ করে। সবাই যেন হতবাক হলো। অকস্মাৎ এমন কিছু কল্পনা করেনি তাদের সুখের পরিবারে কোন ঝড়ের আগমন। রোশন আরা বেগম দৌড়ে গিয়ে পুলিশের কাছে নালিশ জানায়, গড়গড় করে বলতে থাকে, এই মেয়েই আমার ছেলেটাকে মেরে ফেলতে চাইছিল, আপনারা ওকে জেলে ঢুকিয়ে দিন। মীরা বেগম হতবিহ্বল হলো। মেয়ের কাছে গিয়ে মেয়েকে বুকে ঝাপটে ধরলো, নিজের চোখের জলগুলো মুছে নেয়, কণ্ঠে তেজ আনলেন। কেন তার মেয়ে অন্যায়ের শিকার হবে? মা হিসেবে তার দায়িত্ব ছিল মেয়ের বন্ধু হয়ে ওঠা, সে তা পারেনি। মা হিসেবে ব্যর্থ। অনুশোচনা হচ্ছে তীব্রভাবে। আপা, আমার মেয়েটা আপনার কি কি ক্ষতি করেছে? সে যে আপনার রক্ত, আপনারই ভাইজি, একটুও মায়া হয় না? একটা মেয়ে হিসেবে নিজেকে বিবেচনা করে দেখুন তো, আপনার অন্তর কাঁপে না? আপনার ছেলে কেমন তা আপনার থেকে ভালো কে জানে? সে আজ কত বড় সর্বনাশ করতে যাচ্ছিল আমার মেয়ের, এরপরও নিজের ছেলের সাফাই গাইছেন। নিজের মেয়ের সাথে এমন হলে মানতে পারতেন? রোশন আরা বেগম যেন পুত্র সুখে অন্ধ হয়ে গিয়েছিল। তার মনুষ্যত্ব যেন ছায়ের নিচে চাপা পড়ে গিয়েছিল। ছেলেকে ভীষণ ভালোবাসতো, কোনো কিছু চাওয়ার আগেই এনে দিত। ছেলের সব দোষ নজর আন্দাজ করত। ছেলে একদিন বলেছিল, মা, ছাইকে বউ করে নিয়ে এসো। এরপর নিজের ভাইয়ের কাছে বিয়ের প্রস্তাব দিয়েছিল, কিন্তু ভাই নাকচ করে দেয়। মেয়েকে উচ্চ শিক্ষিতা বানাবে, মেয়েদের কেন এত পড়াতে হবে? সে প্রত্যাখ্যান পাবার রাগ যেন দিন দিন মনের ভিতরে বেরিয়ে যাচ্ছিল। তাই ঠিক ভুল বিবেচনা না করে প্রতি পদে পদে কটাক্ষ করা শুরু করেছিল ভাইজির। আহারে, কি কোমল মতি তার ভাইজি! রোশন আরা বেগমের মনও যেন অপরাধ বোধের আগুনে দগ্ধ হতে লাগলো। মনে হতে লাগলো একের পর এক করা অন্যায়গুলো। দাঁতে দাঁত কামড়ে সে ব্যথা সহ্য করে নেয়। তিনি পিছু ফুটে যায়। এত আদর না দিয়ে যদি ছেলেকে শাসন করত, তবে হয়তো এই দিন দেখতে হতো না। যেটা এতদিন করেনি সেটা আজ করবে সে। কিন্তু তৎক্ষণাৎ পুলিশের মধ্যে একজন গাঢ় কণ্ঠে বললেন, আমরা আপনার ছেলেকে ধর্ষণের চেষ্টা করায় দায়ে গ্রেফতার করতে এসেছি উপযুক্ত প্রমাণের ভিত্তিতে। সবাই কিছু মুহূর্তের জন্য চমকায়। পুলিশকে তো ইনফর্ম করেনি তারা, তবে কে করলো? ছায়া নিজ বিস্মিত হয়। তার মনে একটা নামেই বাজতে থাকে, অরণ্য। অরণ্য। রোশন আরা বেগম পাথরের ন্যায় দাঁড়িয়ে থাকলেন। আধমরা ছেলেটাকে একবার দেখে নিয়ে পুলিশকে উদ্দেশ্য করে বললেন, নিয়ে যান এই কুলাঙ্গারটাকে। নিজের এই নরপশুটার মা দাবি করতেও লজ্জা করছে। ছেলেকে সুশিক্ষিত দিতে পারলে আজ এই দিনটা দেখতে হতো না। আমার চোখ খুলে গিয়েছে, খারাপ কিছু হবার আগেই ধরা পড়ে গেছে। ভালো হয়েছে, এতদিন ভুলের মাঝে শায়িত ছিলাম, আজ ভুল ভেঙেছে। আর পিছু ফিরবো না আমি। মীরা বেগম আর রেজাউল সাহেব যেন বিস্মিত হলেন। রেজাউল সাহেব বোনকে যথেষ্ট স্নেহ করতেন। আজ বোনকে ন্যায়ের দিকে চলতে দেখে যেন তিনি খুশি হলেন, মনে কিছুটা শান্তি পেয়েছে। নয়তো পরিবার ভাঙার আভাস তাকে করে করে খাচ্ছিল। রোশন আরা বেগম এবার ভাই ভাবিকে উদ্দেশ্য করে নিগড় নিষ্প্রাণ গলায় বললেন, আমাকে ক্ষমা করে দিবেন ভাই ভাবি। ছেলের কথা ভেবে আমি আমার ফুলের মতো পবিত্র মেয়ের সমতুল্য ভাইজিকে যা নয় তাই বলে অপমান করেছি। আজ তার ক্ষমা চাওয়ার মুখ নেই। এই বলে গড়গড় পায়ে বাড়ির ভেতর গিয়ে দরজা লাগিয়ে দেয়। রবিন কথা বলার অবস্থায় নেই, কিন্তু সবগুলো কথাই কানে গিয়েছে। মুখ ফুটে অস্পষ্ট স্বরে বলে, মা। চোখ চিরে বেরিয়ে আসে পানি। জীবনের একটা পর্যায়ে গিয়ে আমরা সবাই নিজের ভুল বুঝতে পারি, সময় থাকতে শুধরে গিয়ে পাপের প্রায়শ্চিত্ত করতে পারি। কিন্তু অনেক সময় আমরা এমন একটা পর্যায়ে গিয়ে নিজের ভুল বুঝতে পারি যে নিজেকে সেই পথ থেকে ফিরিয়ে আনা দুঃসাধ্য হয়। তখন প্রকৃতি আমাদের ছেড়ে দেয় না, ন্যায্য বিচার করে। রাত 12:40 দ্বীপের একজন লোক একটা বাড়ির দরজায় কড়া নাড়ে। এক ব্যক্তি মদের নেশায় ধুলো হয়ে খালি গায়ে বিছানায় পড়েছিল। দরজার আওয়াজ পেয়ে তার ঘুমের ব্যাঘাত ঘটে। মুখ দিয়ে বেরিয়ে আসে একটা অশ্রাব্য গালি। গায়ে কাপড় জড়িয়ে হাই ফেলতে ফেলতে এগিয়ে এসে দরজা খুলে। দরজা খুলতে যেন মদের নেশা কেটে গেল। চোখগুলো বড় বড় হয়ে গেল, বুকের ভেতর থরথর করলো, দরদর করে ঘামলো, শ্বাস হলো ঘনতর, হাঁটু মৃদু কাঁপা শুরু করলো। ইউ আর আন্ডার অ্যারেস্ট আহান হক। উই হ্যাভ উইটনেসড এগেনস্ট ইউ। আহান দরজাটা জট করে বন্ধ করে ফেলতে নীলে দেবী খপ করে আহানের হাত ধরে ফেলে আর কপালে বন্দুক ঠেকায়। হ্যালো অর্ণা।
হ্যাঁ আশিক বল। দোস্ত, আয়ানকে অ্যারেস্ট করা হয়েছে, সেই সাথে রবিনকেও। বাট রবিন এখন হসপিটালে লাইজেন্ট, কথা বলার অবস্থায় নেই। তুই সেই ভিডিও পাঠিয়েছিস, সেইটা দেখে বুঝলাম আয়ানের সাথে রবিনের কানেকশন আছে। এক্স্যাক্টলি, রবিনকে রেপ করতে বলেছিল আহান, যা আহান পূর্বে পারেনি। রবিন রেপ করলে ছায়ার বিয়ে হতো না, আর সেই সুযোগে আহান ছায়াকে বিয়ে করে ভালো মানুষই করত। ঠিক বলেছিস, তুই গেটের বাইরে ছিলিস আজ, তবে ভাবিকে বাঁচাতে যাসনি কেন? তোর ভাবি এতটাও দুর্বল না। আমি অনেকটুকু পথ চলে গিয়েছিলাম, কিন্তু ছায়ার বাড়ির ভিতর কারো চিৎকার শুনে গেটে দাঁড়াতেই দেখি রবিন মাটিতে কাতরাচ্ছে। পরিস্থিতি অনুকূলে ছিল না, আমি আঘাতেই নিচ্ছিলাম, কিন্তু ছায়া করি ইট দিয়ে রবিনকে আঘাত করছিল বারবার। তার ফাইটিং স্কিল দেখে আমি ফিদা, বুকে হাত দিয়ে ওখানেই দাঁড়িয়েছিলাম। কিন্তু ছায়ার বাবা মা চলে আসায় আর ভিতরে যাইনি। আমি আগে একটা সিসি ক্যামেরা ফিট করে রেখেছিলাম ওদের বকুল গাছের সাথে, যা আমার ফোনের সাথে কানেক্ট করা ছিল। পরে ওইখান থেকে ভিডিও চেক করি। রবিনের কথা শুনে যা বুঝলাম আহানের সাথে যোগসূত্র আছে, সেটা পুলিশকে পাঠাই, আর এক কপি তোকেও। এই অফিসার আমার এক বন্ধুর ভাই, তাই অ্যাকশন নিতে দেরি করেনি। ভাই তুই জিনিয়াস, ডাক্তার যে কেন হলো? আমি এই লাইনে গেলে তোর ভাত মারলে খুশি হতি? না ভাই থাক, আমি আয়ানের কেসটা নিজে হ্যান্ডেল করব। তুই একটু ভাবিকে দিকে খেয়াল রাখ, আর আয়ানের মুখ খোলাবার দায়িত্ব আমার। আয়ান হ্যালো চুনোপুটি ক্যালফ্রিড, অন্য কেউ সাবধানে থাকিস। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। অরণ্য ফোনটা রেখে চিন্তিত হয়ে চেয়ারে হালান দিল। রকিং চেয়ারে হেলতে লাগলো, কপালে চিন্তার রেখা ফুটে উঠল। ছায়ার কাছে ওরা কি চাই? ছায়া অরণ্যকে হোয়াটসঅ্যাপে অডিওটা পাঠালে সেটা শুনতে থাকে বারবার। কার ভাইকে মেরেছিল অরূপ? তবে কি এর মাঝে লুকিয়ে আছে সব? অরণ্য ছায়াকে ফোন দেয়, কিন্তু ছায়া ফোনটা ধরছে না। অরণ্য বিরক্ত হয়ে ফোনটা বিছানায় ঢিল মারল। উচ্ছ্বসিত কিশোরী একটা নদীর পাড়ে নীল রঙা শাড়িতে নিজেকে আবৃত করে হাতে লাল গোলাপ নিয়ে তার প্রাণ পুরুষের জন্য অপেক্ষা করছে। কাঙ্ক্ষিত পুরুষ আসতেই অনন্যার চোখ দুটো চিকচিক করে ওঠে। বুকের বাম পাশে হাত দিয়ে হৃদয়ের ধুকপুক ধ্বনিটা পরখ করে নিল। আজ তার প্রাণ পুরুষকে বলে দিবে হৃদয়ের কতটা প্রেম তার জন্য জমিয়ে রেখেছে। সব আজ উজাড় করে দিবে তার চরণে। নদীর তীরের বাতাসে চুলগুলো উঠছে, আওলা ঝাওলা করে দিচ্ছে। অনন্যা চুলগুলো ঠিক করে নিল, কিন্তু আবার বাতাসের ঝাপটা এলোমেলো হয়ে গেল। মুখটা একটু কুচকে ফেললো, কিন্তু সাথে সাথে সব ভুলে অনন্যা ঝলমলে কণ্ঠে বলল, প্রাণ ভাইয়া তুমি এসেছো? আমি জানতাম তুমি আসবে। তোমাকে দেখলে না আমার মনটা কেমন কেমন করে। মনটা নিজের আয়ত্তে রাখতেই পারি না, খালি প্রাণ ভাইয়া করে। বলো তো কি তো মন আমার কথা শোনে না, বারবার তো এসে যেতে চাই। তাই ঠিক করলাম এই অবাধ্য মনটাকে তোমাকে দিয়ে দিব, রাখবো না আমার কাছে। তাই একদিন কোনো জাঁকজমক ছাড়াই মনটাকে তোমার নামে করে দিলাম, দিয়ে দিলাম মালিকানা। এখন শুধু তোমার সম্মতির প্রয়োজন। কাগজে কলমে সই করে আনুষ্ঠানিকভাবে তুমি নিয়ে নাও। অনন্যা এবার জিভ দিয়ে ঠোঁটটা একটু ভিজিয়ে গোলাপটা প্রাণের দিকে এগিয়ে দেয়। প্রাণ কিছুক্ষণ তাকিয়ে থাকলো নিষ্প্রাণ চোখে এই চঞ্চলা কিশোরীর দিকে। আজ প্রাণের বুকে চিনচিনে ব্যথা হচ্ছে। বড় অবলা এই আহ্বানে কিভাবে সাড়া দিবে? প্রাণ এবার নিজেকে শক্ত করলো। আমি একজনকে ভালোবাসি অনু। তুই বড্ড ছোট, সবে ইন্টারে পড়ছিস, সামনে আরো অনেক সময় বাকি। এখন নতুন দুনিয়া দেখছিস, তাই চোখে সব রঙিন লাগছে। যখন 20 পার করবি তখনই দেখবি দুনিয়া বদলাতে শুরু করবে, তখন বুঝবি দুনিয়ার বাস্তবতা। এখন এসব আবেগ ছাড়া কিছুই না। বড় হলে বুঝবে এসব আবেগ কি মূল্যহীন ছিল। এসব মনে করে নিজের উপরই হাসবি। অনন্যার চোখ দুটো ছলছল করে উঠল, বুকের ভেতর যেন ছলাৎ ছলাৎ শব্দ হচ্ছে। হাত থেকে ফুলটা পড়ে যায়। প্রাণ আবারও বলে, এমন বাচ্চা মেয়েদের আমি পছন্দ করি না। এরা কিছুই বোঝে না, অর্ধেক জীবন পার হয়ে যায় ওদের সাথে মানিয়ে নিতে নিতেই। আমি ম্যাচিওর মেয়ে পছন্দ করি। আমার মনে একজনই আছে, আর সে আজীবনই থাকবে। তাকে আমি খুব খুব ভালোবাসি। তার সাথে কাটানো মিষ্টি মুহূর্তগুলো আমি কখনোই ভুলতে পারবো না। সে আমার অনুভবে মিশে আছে।
তাকে ছাড়া আর কাউকে বুকে জায়গা দেওয়া সম্ভব না, তাই তুই এসব ভুলে যা, পড়াশোনায় মনোযোগ দে। এই বলেই প্রাণ সেখান থেকে চলে যায় আর পিছু ফিরে তাকায় না। অক্ষি পল্লব ভিজিয়ে এক ফোঁটা অশ্রু জল চুপ করে পড়ে ঠোঁটের উপর। দম দম করছে অনন্যা, হৃৎপিণ্ড মস্তিষ্কের কোনায় কোনায় যেন ছিচি পোকারা ভন ভন করছে। বিবশ হয়ে আসছে শরীর, নির্নিমেষ তার চাহনি। অক্ষি যুগলে ভর করলো ভারী বর্ষণ, যে বর্ষণের কোনো ছন্দ পতন নেই। ঝড় যেমন গাছের শিকড় উপড়ে ফেলে দেয় মাটিতে, আর অনন্যাও যেন আজ সেই ঝড়ের শিকার, ঢলে পড়লো মাটিতে। আদর হতে গাড়ির ড্রাইভার দৌড়ে এলো অনুমা করতে করতে। ভয়ের চোটে ড্রাইভারের ঘাম ছুটলো। কোনো মতে অনন্যাকে নিয়ে উঠলো গাড়িতে। বাড়িতে পৌঁছাতে হবে তো। 40 মিনিটের রাস্তা পৌঁছালো 20 মিনিটে। যে না বাসায় গিয়ে ড্রাইভার পৌঁছালো জলদি অনন্যার মা আর আকাশকে তলব করলো। জাসমিন বেগম মেয়ের এই হাল দেখে দিল এক চিৎকার। আকাশ এসে কিংকর্ত বিমূঢ় হয়ে যায়। হুশ আসতেই কোলে উঠিয়ে নিয়ে গিয়ে জলদি পায়ে ঘরে নিয়ে গিয়ে শোয়ালো। জাসমিন বেগম কাঁদতে লাগলেন। মেয়ের অজ্ঞান হয়ে যাওয়ার কারণ বুঝতে পারছেন না। বুকের ভেতর ভয়ে ডিপ ডিপ করছে, দু চোখ অশ্রুতে ভরে আসছে। কান্নারত অবস্থায় অরণ্যকে ফোন করলেন, বলেন এখনই বাসে আসতে। আজমের চৌধুরীকে ফোন দিয়েও মেয়ের কথা জানালেন। অরণ্য আহানের কাছে এসেছে। আহানকে বেঁধে রাখা হয়েছে শক্ত স্টিলের চেয়ারের সাথে। মাথার মতো সাইজের একটা ক্যাপ, যার অসংখ্য তার দিয়ে ভরা। কারেন্ট শক দেওয়া হচ্ছে। আহান যেন পুরো শরীরের ভার ছেড়ে দিয়েছে, মুখ দিয়ে লালা বেরোচ্ছে। অরণ্য আশিকের দিকে তাকালো। নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।